সমাজের উঁচুতলার ঝলমলে জগৎ আর বস্তির অন্ধকার বাস্তবতার মাঝের রেখাটা এমনিতেই অলঙ্ঘনীয়। কিন্তু এক দুর্যোগপূর্ণ ঝড় বৃষ্টির রাতে যখন এক কোটিপতি বিধবা মহিলা তার আলিশান প্রাসাদ ছেড়ে তারই এক হতদরিদ্র দিনমজুরের ভাঙা ঝুপড়িতে গিয়ে উঠলেন, তখন যেন পুরো হিসেব নিকাশ পাল্টে গেল। বজ্রপাতের গর্জনের নিচে সেই জীর্ণ কুটিরে যা ঘটল তা কেবল দুটি আলাদা জগতের ধাক্কা ছিল না, বরং এক দশক ধরে চাপা পড়ে থাকা এক রক্তাক্ত রহস্যের উন্মোচন ছিল। বিশ্বস্ততা, বিশ্বাসঘাতকতা আর চরম আত্মত্যাগের এক এমন রোমহর্ষক ঘটনা সেই রাতে রচিত হল, যা দেখে উপস্থিত সকলেই বিস্ময়ে হতভাগ হয়ে গেল। পশ্চিমবঙ্গের একটি ছোট শহর চন্দ্রপুরে সেই রাতে আকাশ যেন ভেঙে পড়েছিল। কালো মেঘ পুরো শহরকে নিজের ছায়ায় বন্দী করে নিয়েছিল। দমকা হাওয়া নির্জন গলিগুলোতে এমন আওয়াজ তৈরি করছিল যেন কেউ যন্ত্রণায় চিৎকার করছিল। রাত তখন প্রায় 12টা বেজে গিয়েছিল এবং একটানা বৃষ্টি পুরো শহরকে জনমানবহীন করে তুলেছিল। দূরে কোথাও বিদ্যুৎ চমকাত এবং পরের মুহূর্তেই পুরো এলাকা সাদা আলোয় ডুবে যেত। তারপর সবকিছু আবার অন্ধকারে হারিয়ে যেত। সেই অন্ধকারের মাঝে চন্দ্রপুরের সবচেয়ে বড় আর আলিশান প্রাসাদ সূর্যভবন ঝলমল করছিল। উঁচু দেওয়াল, বড় লোহার গেট, বাইরে দাঁড়িয়ে থাকা দামি গাড়ি এবং বন্দুকধারী সিকিউরিটি গার্ড দেখে যে কেউই বুঝতে পারত যে এখানে শুধু টাকা নয়, ক্ষমতাও বাস করে। কিন্তু সেই প্রাসাদের সবচেয়ে উপরের ঘরের জানালার পাশে দাঁড়িয়ে থাকা মহিলার মুখে কোনো ক্ষমতা বা অহংকার দেখা যাচ্ছিল না। তার চোখে ছিল শুধু কষ্ট, এমন কষ্ট যা মানুষকে ভেতর থেকে ফাঁপা করে দেয়। সেই মহিলার নাম ছিল নন্দিনী সেন বর্মন। চন্দ্রপুরের সবচেয়ে ধনী এবং রহস্যময়ী মহিলা নন্দিনীর বয়স ছিল প্রায় 42 বছর। সাদা শাড়িতে তার মুখটি অত্যন্ত সুন্দর লাগছিল, কিন্তু তার চোখের উদাসীনতা তার সৌন্দর্যের চেয়েও গভীর ছিল। পুরো শহরের মানুষ তার নাম সম্মানের সাথে নিত। কোটি কোটি টাকার ফ্যাক্টরি, হোটেল, জমি, ট্রান্সপোর্ট কোম্পানি এবং অনেক বড় বড় ব্যবসা তার নামে ছিল। কিন্তু এত সম্পদ থাকার পরেও সে পুরোপুরি একা ছিল। 10 বছর আগে তার স্বামী রাহুল বর্মনের এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল। সেই দুর্ঘটনার পর নন্দিনীর জীবন যেন সেখানেই থমকে গিয়েছিল। সে নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রেখেছিল, মানুষের সামনে সবসময় শক্ত হয়ে থাকত, কিন্তু প্রতি রাতে যখন সে একা হতো তখন তার ভেতরের কষ্টটা জেগে উঠত। তার সব সময় মনে হতো যে রাহুলের মৃত্যু সিরেফ একটা দুর্ঘটনা ছিল না, সেই রাতে এমন কিছু ঘটেছিল যা তার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল। বৃষ্টির ফোঁটা জানালার কাছে আঘাত করছিল, আর নন্দিনীর শূন্য দৃষ্টিকে সেই বৃষ্টির দিকে তাকিয়েছিল। তখনই পেছন থেকে দরজা খুলে গেল এবং তার পুরনো পরিচারিকা মালতী ভেতরে এলো। তার হাতে এক গ্লাস দুধ ছিল। সে মৃদু স্বরে বলল, মালকিন, অনেক রাত হয়ে গেছে, এবার বিশ্রাম নিন। কিন্তু নন্দিনীর দৃষ্টি তখনও বৃষ্টির দিকেই নিবদ্ধ ছিল। সে নিচু গলায় বলল, মালতী, তোমার কি কখনো মনে হয় যে কোনো সত্য আমাদের খুব কাছে থেকেও আমাদের কাছ থেকে লুকিয়ে রাখা হয়? মালতী কিছু বুঝতে পারল না। সে আস্তে করে জিজ্ঞেস করল, কিসের সত্য মালকিন? নন্দিনীর চোখ অশ্রু সজল হয়ে উঠল। সে বলল, রাহুলের মৃত্যুর সত্য। এইটুকু বলে সে চুপ হয়ে গেল। তখনই নিচের উঠোন থেকে হঠাৎ শোরগোলের আওয়াজ এলো, কারো পড়ে যাওয়ার এবং মানুষের আতঙ্কিত হওয়ার আওয়াজ। নন্দিনী তক্ষুনি নিচে ছুটে গেল। যখন সে নিচে পৌঁছল তখন দেখল প্রাসাদের বড় উঠোনে এক ব্যক্তি মাটিতে পড়ে আছে। তার জামাকাপড় বৃষ্টিতে ভিজে গিয়েছিল এবং শরীর দুর্বলতায় কাঁপছিল। সেই লোকটি ছিল আকাশ। আকাশ গত 8 বছর ধরে নন্দিনীর ফ্যাক্টরিতে মজুরের কাজ করত। বয়স ছিল প্রায় 35 বছর, শ্যামলা রঙের মুখ, কঠোর পরিশ্রমে শক্ত হওয়া শরীর, কিন্তু চোখে সবসময় এক অদ্ভুত নীরবতা ছিল। সে খুব কম কথা বলত এবং সবসময় মাথা নিচু করে কাজ করত। ফ্যাক্টরির লোকজন বলত যে সততার যদি কোনো মুখ থাকত তবে তা আকাশের মতোই হতো। কিন্তু তার জীবন ছিল অত্যন্ত কঠিন। সে শহরের বাইরে নদীর তীরে গড়ে ওঠা বস্তিতে নিজের মা এবং ছোট বোন রিয়ার সাথে থাকত। তার বাবা বহু বছর আগে মারা গিয়েছিল। কয়েক মাস আগে তার স্ত্রীও রোগে ভুগে মারা যায়। তখন থেকেই পুরো পরিবার তার ওপর ভরসা করেই চলছিল। প্রতিদিন সকালে সে মজুরি করতে যেত এবং গভীর রাত পর্যন্ত কাজ করত, যাতে কোনোভাবে ঘরের উনুন জ্বলতে পারে। সেই রাতে সে ফ্যাক্টরির জরুরি হিসাব দিতে প্রাসাদে এসেছিল, কিন্তু বেশ কয়েকদিনের ক্ষুধা এবং একটানা পরিশ্রমের কারণে তার শরীর ভেঙে পড়েছিল। নন্দিনী তখনই তার কাছে পৌঁছল এবং বলল, আকাশ, তোমার কি হয়েছে? আকাশ ওঠার চেষ্টা করতে করতে বলল, কিছু না মালকিন, একটু মাথা ঘুরে গিয়েছিল। তখনই পাশে দাঁড়িয়ে থাকা ম্যানেজার আস্তে করে বলল, মালকিন, ও দুদিন ধরে ঠিকমতো খাওয়া দাওয়া করেনি। এই কথা শুনতেই নন্দিনীর চোখ হঠাৎ আকাশের উপর স্থির হয়ে গেল। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন আকাশ? আকাশ কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর মাথা নিচু করে বলল, মায়ের ওষুধ আর বোনের স্কুলের ফি দিতে হয়েছিল মালকিন, তাই ভাবলাম কয়েকদিন নিজেই কম খাবো। এ কথা শুনে নন্দিনী যেন ভেতর থেকে কেঁপে উঠল। তার চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষজন চুপ ছিল, কিন্তু নন্দিনীর চোখে প্রথমবার আকাশের জন্য শুধু মালিক আর শ্রমিকের সম্পর্ক নয়, বরং মানবিকতা দেখা গেল।
সে তখনই চাকরদের বলল, একে খাবার দাও আর ডাক্তার দেখো। কিন্তু আকাশ হাতজোর করে বলল, না মালকিন, আমাকে বাড়ি যেতে হবে, মা একা আছে। নন্দিনী কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকল, তারপর বলল, গাড়িতে পৌঁছে দিচ্ছি। কিন্তু আকাশ সঙ্গে সঙ্গে পিছিয়ে গেল এবং বলল, না মালকিন, লোকে কথা বলবে, আমি চলে যাব। এইটুকু বলে সে বৃষ্টিতে ভিজতে ভিজতে প্রাসাদ থেকে বেরিয়ে গেল। নন্দিনী অনেকক্ষণ ধরে তাকে চলে যেতে দেখল। না জানি কেন সেই রাতে প্রথমবার তার কোনো গরিব মানুষের কষ্ট নিজের হৃদয়ে অনুভূত হল। সে নিজের ঘরে ফিরে গেল, কিন্তু ঘুম তার চোখ থেকে অনেক দূরে ছিল। বাইরে ঝড় বেড়েই চলছিল এবং ভেতরে তার মন ব্যাকুল হয়ে উঠছিল। হঠাৎ তার আকাশের সেই দুর্বল চোখ দুটো মনে পড়তে লাগল। ক্ষুধার্ত মানুষ, অসুস্থ মা, ভাঙা জীবন, তবুও মুখে কোনো অভিযোগ নেই। রাত তখন প্রায় 1টা। নন্দিনী হঠাৎ উঠে দাঁড়ালো এবং দ্রুত নিচে নেমে এলো। ড্রাইভার তখনও বারান্দায় বসেছিল। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, মালকিন, এত রাতে? নন্দিনী কোনো দেরি না করে বলল, গাড়ি বের করো। ড্রাইভার বলল, কোথায় যেতে হবে মালকিন? নন্দিনী কয়েক সেকেন্ড চুপ করে থাকল, তারপর বলল, আকাশের বাড়ি। ড্রাইভারের মুখ বিস্ময়ে ভরে গেল, কারণ পুরো চন্দ্রপুরে আজ পর্যন্ত কেউ শোনেনি যে কোটিপতি নন্দিনী সেনবর্মন মাঝরাতে কোনো মজুরের বাড়িতে গিয়েছে। কিন্তু নন্দিনীর মুখের ভাব দেখে সে বুঝে গেল যে প্রশ্ন করা বৃথা। কিছুক্ষণের মধ্যেই কালো গাড়িটি বৃষ্টি উপেক্ষা করে শহরের বাইরের দিকে এগিয়ে যেতে লাগল। রাস্তাঘাট শুনশান ছিল, বিদ্যুৎ বারবার চমকাচ্ছিল এবং প্রতিটি চমকের সাথে চারপাশের গাছগুলোকে ভুতুরে ছায়ার মতো দেখাচ্ছিল। ধীরে ধীরে শহরের বড় বড় ইমারতগুলো পেছনে চলে গেল এবং গাড়িটি বস্তি এলাকায় পৌঁছে গেল। সেখানে চারদিকে কাদা ছিল, ছোট ছোট ঝুপড়ি ঘর ছিল যেগুলো টিনের ছাদ থেকে জল টপকাচ্ছিল। নর্দমার দুর্গন্ধ আর অন্ধকারে জ্বলতে থাকা ছোট ছোট বাল্ব সেই জায়গার দারিদ্র্য ফুটিয়ে তুলছিল। নন্দিনী জানালা দিয়ে বাইরে দেখল এবং প্রথমবার তার উপলব্ধি হলো যে তার শহরে কিছু মানুষ এমন জীবনও কাটায় যেখানে প্রতিটি দিন বেঁচে থাকাই একটা যুদ্ধ। কিছুক্ষণ পর ড্রাইভার গাড়িটি থামালো এবং মৃদু গলায় বলল, মালকিন, এটাই আকাশের বাড়ি। নন্দিনী বাইরে দেখল সামনে একটা ভাঙা ঝুপড়ি ঘর ছিল, যার অর্ধেক ছাদ টিনের আর অর্ধেকে প্লাস্টিক বাঁধা ছিল যাতে বৃষ্টির জল ভেতরে না আসে। দরজার কাছে একটা ছোট লণ্ঠন জ্বলছিল যার আলো বাতাসে কাঁপছিল। নন্দিনী ধীরে ধীরে গাড়ি থেকে নামল। বৃষ্টি তখনও জোরে পড়ছিল, তার দামি স্যান্ডেল কাদায় দেবে যাচ্ছিল, কিন্তু হয়তো সেই মুহূর্তে তার এ নিয়ে কোনো পরোয়া ছিল না। সে ঝুপড়ির দিকে এগিয়ে গেল। তখনই ভেতর থেকে কাশির তীব্র শব্দ শোনা গেল। তারপর এক বৃদ্ধা মহিলার দুর্বল কণ্ঠস্বর ভেসে এলো, আকাশ বাবা, ওষুধ এনেছিস কি? নন্দিনীর বুক হঠাৎ জোরে কাঁপতে লাগল। সে আলতো করে ঝুপড়ির দরজায় ধাক্কা দিয়ে খুলল এবং পরের মুহূর্তেই যে দৃশ্য সে দেখল তা দেখে তার চোখ জলে ভরে গেল। ভেতরে মাটির একটা ছোট ঘর ছিল, কোনায় একটা ভাঙা উনুন রাখা ছিল যার ছাই পর্যন্ত ঠান্ডা হয়ে গিয়েছিল। পাশে একটা খালি কৌটো পড়েছিল যাতে হয়তো কখনো আটা রাখা হতো। ছাদের কয়েকটা জায়গা থেকে জল টপকাচ্ছিল এবং নিচে বালতি রাখা ছিল যেগুলোর মধ্যে বৃষ্টির জল পড়ছিল। ঘরের মাঝখানে একটা পুরনো খাটিয়ার উপর আকাশের বৃদ্ধা মা সুমিত্রা শুয়েছিল। তার শরীর জ্বরে কাঁপছিল। পাশেই প্রায় 17 বছরের একটি মেয়ে বসেছিল, সেই ছিল আকাশের ছোট বোন রিয়া। সে মায়ের মাথা টিপে দিচ্ছিল। নন্দিনীকে দেখে দুজনেই ঘাবড়ে গেল। রিয়া তখনই উঠে দাঁড়াল এবং ভয় পেয়ে বলল, আপনি কে? নন্দিনী কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর মৃদুস্বরে বলল, আমি আকাশের মালকিন। এ কথা শুনতেই রিয়ার চোখ বড় বড় হয়ে গেল। সে তাড়াতাড়ি নিজের ওড়না ঠিক করল এবং বলল, মালকিন, আপনি এখানে? তখনই সুমিত্রা দুর্বল গলায় জিজ্ঞেস করল, কে এসেছে রিয়া? রিয়া কাঁপানো গলায় বলল, মা, দাদার মালকিন এসেছে। সুমিত্রা ঘাবড়ে গিয়ে ওঠার চেষ্টা করতে লাগল, কিন্তু তার অবস্থা এতটাই খারাপ ছিল যে সে উঠতে পারল না। নন্দিনী তখনই তার কাছে গেল এবং বলল, না আম্মা, আপনি শুয়ে থাকুন। ঠিক সেই মুহূর্তে নন্দিনীর নজর ঘরের একটা কোণার দিকে গেল এবং পরের মুহূর্তেই তার বুক যেন ধরফর করে উঠল। সেখানে একটা পুরনো কাঠের সিন্দুক রাখা ছিল এবং তার উপর একটা ভাঙা ঘড়ি পড়েছিল। ওটা ঠিক তেমনই ছিল যেমনটা তার স্বামী রাহুল বর্মন সেই রাতে পড়েছিল, যে রাতে তার মৃত্যু হয়েছিল। নন্দিনীর নিঃশ্বাস দ্রুত হয়ে গেল। সে কাঁপানো হাতে সেই ঘড়িটি তুলে নিল এবং ঠিক তখনই ঝুপড়ির বাইরে কারো দ্রুত পায়ে হেঁটে আসার আওয়াজ শোনা গেল। বৃষ্টির মাঝেই দরজা খুলে গেল এবং সামনে দাঁড়িয়েছিল আকাশ। কিন্তু আকাশের মুখের রং সেই মুহূর্তে উড়ে গিয়েছিল যখন সে তার মালকিনের হাতে সেই ঘড়িটি দেখল, কারণ সেটি কোনো সাধারণ ঘড়ি ছিল না। সেটি ছিল সেই রাতের সবচেয়ে বড় রহস্য, যা আকাশ গত 10 বছর ধরে দুনিয়ার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। বন্ধুরা, যদি আপনাদের এই গল্পটি পছন্দ হয়ে থাকে তবে আমার আপনাদের কাছে একটি ছোট্ট বিনীত অনুরোধ যে আপনারা এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটিকে হাই পয়েন্টও করে দিন। বৃষ্টি এখন আগের চেয়েও অনেক বেশি জোরালো হয়ে উঠেছিল। ঝুপড়ির টিনের ছাদের উপর বৃষ্টির ফোঁটার শব্দ পুরো ঘরে প্রতিধ্বনিত হচ্ছিল।
বিদ্যুতের চমক প্রতি কয়েক সেকেন্ড পর পর মাটির দেওয়ালগুলোকে সাদা আলোয় ভিজিয়ে দিচ্ছিল এবং পরের মুহূর্তেই সবকিছু আবার অন্ধকারে হারিয়ে যাচ্ছিল। কিন্তু সেই মুহূর্তে সেই ছোট্ট ঝুপড়ির ভেতরে সবচেয়ে বড় ঝড়টা আবহাওয়ায় নয়, বরং আকাশের হৃদয়ে চলছিল। তার মুখের রং উড়ে গিয়েছিল। চোখ ভয়ে বড় বড় হয়ে গিয়েছিল এবং তার দৃষ্টি বারবার নন্দিনীর হাতে ধরা সেই ভাঙা ঘড়িটার দিকে যাচ্ছিল। নন্দিনীর নিঃশ্বাস দ্রুত হয়ে উঠেছিল। সে কাঁপানো গলায় জিজ্ঞেস করল, আকাশ, এই ঘড়িটা তোমার কাছে কিভাবে এলো? আকাশ কয়েক সেকেন্ড পর্যন্ত একেবারে চুপ করে দাঁড়িয়ে থাকল। তার ঠোঁট কাঁপছিল, কিন্তু আওয়াজ যেন গলায় আটকে গিয়েছিল। নন্দিনী ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল এবং বলল, উত্তর দাও আকাশ, এটা সেই ঘড়িটাই যা রাহুল সেই রাতে পড়েছিল। তার মৃত্যুর পর এই ঘড়িটা কখনো পাওয়া যায়নি। তাহলে এটা তোমার কাছে কিভাবে এলো? আকাশের চোখে হঠাৎ জল এসে গেল। সে চট করে চোখ নামিয়ে নিল। দেখে মনে হচ্ছিল যেন 10 বছর ধরে চেপে রাখা কোনো ভয়ানক রহস্য হঠাৎ তার বুক চিড়ে বাইরে বেরিয়ে আসতে চাইছে। তখনই খাটিয়ায় শুয়ে থাকা সুমিত্রা দুর্বল গলায় বলল, বাবা, আর লুকোচ্ছিস কেন? সত্যিটা বলে দে। এতগুলো বছর হয়ে গেল, আর কতদিন এই বোঝার সাথে বেঁচে থাকবি? এ কথা শুনতেই নন্দিনীর বুক দুরু দুরু করে কাঁপতে লাগল। সে তখনই সুমিত্রার দিকে তাকাল, তারপর আকাশের দিকে। এখন সে পুরোপুরি নিশ্চিত হয়ে গিয়েছিল যে রাহুলের মৃত্যুর পেছনে নিশ্চয়ই এমন কোনো সত্য আছে যা তার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে। আকাশ ধীরে ধীরে মাটিতে বসে পড়ল। বৃষ্টির ফোঁটার সাথে সাথে তার চোখ থেকেও জল পড়ছিল। সে কাঁপানো গলায় বলল, মালকিন, আমি অনেক চেষ্টা করেছিলাম এই রহস্যটা নিজের সাথে কবর দিয়ে দিতে, কিন্তু হয়তো ভগবান চেয়েছিলেন যে কোনো না কোনো দিন আপনি সব সত্যি জানতে পারেন। নন্দিনী পলক না ফেলে তার দিকে তাকিয়েছিল। তার চোখে ভয়ও ছিল এবং অস্থিরতাও। আকাশ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সেই রাতে সাহেব বেঁচে ছিলেন মালকিন। এ কথা শুনতেই নন্দিনী যেন পাথরের মতো হয়ে গেল। তার হাত কেঁপে উঠল। সে অবাক দৃষ্টিতে আকাশের দিকে তাকাল এবং মৃদু গলায় জিজ্ঞেস করল, কি বলতে চাইছ? আকাশ চোখ বন্ধ করে নিল, যেন সে আবারও সেই রাতে ফিরে গিয়েছে। সে বলতে শুরু করল, সেই রাতে খুব জোরে বৃষ্টি হচ্ছিল, একদম আজকের মতো। সাহেব ফ্যাক্টরি থেকে ফিরছিলেন এবং আমিও তার সাথে ছিলাম। রাস্তায় হঠাৎ সাহেবের কাছে কারো ফোন এলো। তিনি গাড়ি থামালেন এবং বললেন যে তাকে এক জরুরি মানুষের সাথে দেখা করতে হবে। আমরা শহরের বাইরে পুরনো ব্রিজের কাছে পৌঁছালাম। সেখানে আগে থেকেই একটা কালো গাড়ি দাঁড়িয়েছিল। সাহেব যেমনই নিচে নামলেন, সেই গাড়ি থেকে এক ব্যক্তি বাইরে এলো। নন্দিনীর নিঃশ্বাস দ্রুত হয়ে গেল। সে জিজ্ঞেস করল, কে ছিল সেই লোকটা? আকাশ কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর আস্তে করে বলল, রাজীব তালুকদার। এ কথা শুনতেই নন্দিনীর চোখ বড় বড় হয়ে গেল। রাজীব তালুকদার সেই লোকটাই ছিল যে গত 10 বছর ধরে তার ব্যবসার সবচেয়ে বড় পার্টনার হয়ে বসেছিল। সেই লোকটা যে রাহুলের মৃত্যুর পর প্রতিটি পদক্ষেপে তার পাশে থাকার ভণ্ডামি করেছিল। সেই লোকটা যার ওপর সে চোখ বন্ধ করে ভরসা করেছিল। নন্দিনীর গলার আওয়াজ কেঁপে গেল। সে জিজ্ঞেস করল, তারপর কি হলো? আকাশ ভারী গলায় বলল, প্রথমে দুজনে আস্তে আস্তে কথা বলছিল, কিন্তু কিছুক্ষণ পর তর্কাতর্কি শুরু হয়ে গেল। রাজীব সাহেবের উপর চাপ দিচ্ছিল যাতে তিনি নিজের কোম্পানির কিছু অংশ তার নামে করে দেন, কিন্তু সাহেব পরিষ্কার মানা করে দিচ্ছিলেন। তিনি বারবার বলছিলেন যে কষ্টের পরিশ্রমে দাঁড় করানো ব্যবসা তিনি কোনো লোভের বশে কাউকে দেবেন না। তখনই হঠাৎ রাজীবের রাগ বেড়ে গেল। সে সাহেবের কলার ধরে ফেলল। আমি গাড়ির ভেতরে বসে সবকিছু দেখছিলাম, কিন্তু ভয়ের কারণে বাইরে বেরোতে পারিনি। পরের মুহূর্তেই দুজনের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়ে গেল এবং হঠাৎ রাজীব সাহেবকে জোরে একটা ধাক্কা দিল। নন্দিনীর বুক যেন থমকে গেল। আকাশের চোখ দিয়ে অনবরত জল পড়ছিল। সে বলল, মালকিন, ঠিক সেই সময় সামনে থেকে এক তীব্র গতির ট্রাক আসছিল। সাহেব রাস্তার ধারে পড়ে গেলেন এবং ট্রাকটি সরাসরি তাদের গাড়ির সাথে ধাক্কা খেল। এত জোরে ধাক্কা লেগেছিল যে সব কিছু তছনছ হয়ে গেল। আমি চিৎকার করতে করতে বাইরে দৌড়ে গেলাম। বৃষ্টি এত জোরে হচ্ছিল যে কিছু দেখা যাচ্ছিল না। সাহেব রাস্তার ধারে পড়েছিলেন। তার শরীর থেকে রক্ত ঝরছিল, কিন্তু তিনি বেঁচে ছিলেন। নন্দিনীর চোখ দিয়ে জল পড়তে লাগল। সে কাঁপানো গলায় জিজ্ঞেস করল, তারপর? আকাশ কেঁদে ফেলল। সে বলল, আমি সাহেবকে তোলার চেষ্টা করলাম। তিনি খুব কষ্ট করে আমার দিকে তাকালেন এবং বললেন, আকাশ, নন্দিনীর খেয়াল রেখিস। এইটুকু বলে তিনি এই ঘড়িটা আমার হাতে তুলে দিলেন। আকাশ কাঁপানো হাতে নন্দিনীর দিকে তাকালো এবং বলল, মালকিন, তার কয়েক সেকেন্ড পরেই তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। ঝুপড়ির ভেতর নীরবতা নেমে এলো। শুধু বৃষ্টির শব্দ শোনা যাচ্ছিল। নন্দিনীর চোখ দিয়ে অনবরত জল ঝরছিল।
10 বছর ধরে যে দুর্ঘটনাকে সে স্রেফ ভাগ্য মেনে নিয়ে বেঁচেছিল, আজ তার আসল সত্য তার সামনে এসে দাঁড়িয়েছিল। তার পুরো শরীর কাঁপছিল। সে ভাঙা গলায় জিজ্ঞেস করল, তুমি আমাকে এইসব আগে কেন বলনি আকাশ? আকাশ মাথা নিচু করে নিল। তখনই সুমিত্রা বলল, কারণ ওকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল মা। নন্দিনী অবাক হয়ে তার দিকে তাকাল। সুমিত্রা বলল, দুর্ঘটনার পরের দিন রাজীব নিজেই এখানে এসেছিল। সে আকাশকে বলেছিল যে সে যদি কাউকে কিছু জানায় তবে সে পুরো পরিবারকে জ্যান্ত পুড়িয়ে মারবে। সেই সময় আকাশের স্ত্রী বেঁচে ছিল, ছোট বোন ছিল, আমি অসুস্থ ছিলাম। ও ভয় পেয়ে গিয়েছিল মা। ও প্রতি রাতে ভয় পেয়ে পেয়ে বেঁচেছিল, কিন্তু ভেতরে ভেতরে ভেঙেও পড়ছিল। কথা শুনতেই নন্দিনীর চোখে কষ্টের সাথে তীব্র রাগও উঠে উঠল। সে প্রথমকার অনুভব করল যে বিগত 10 বছর ধরে সে যে লোকটার ওপর ভরসা করে আসছিল সে আসলে তার স্বামীর খুনি ছিল। তখনই হঠাৎ বাইরে বিদ্যুৎ জোরে চমকে উঠল এবং পরের মুহূর্তেই ঝুপড়ির বাইরে কারোর গাড়ি থামার শব্দ পাওয়া গেল। আকাশের মুখ একদম ফ্যাকাশে হয়ে গেল। সে ভয় পেয়ে দরজার দিকে তাকালো। বাইরে অনেক মানুষের পায়ের আওয়াজ শোনা যাচ্ছিল। নন্দিনীও বুঝতে পারল যে এত রাতে এখানে কারো আসাটা স্বাভাবিক কোনো বিষয় নয়। পরের মুহূর্তেই ঝুপড়ির দরজা চড়ে খুলে গেল এবং ভেতরে এক লম্বা চওড়া লোক কালো রেনকোট পরে প্রবেশ করল। তার পেছনে আরও 4 জন লোক দাঁড়িয়েছিল। বিদ্যুৎ চমকালো এবং সেই আলোয় তার মুখ পরিষ্কার দেখা গেল। তাকে দেখেই নন্দিনীর চোখে রাগ উপচে পড়ল, কারণ সামনে দাঁড়িয়েছিল রাজীব তালুকদার। তার মুখে ছিল হালকা হাসি, কিন্তু চোখে এক বিপজ্জনক চকমকানি। সে ধীরে ধীরে তালি বাজালো আর বলল, বাহ আকাশ, শেষ পর্যন্ত 10 বছর পর তোমার মুখ খুললই। ঝুপড়ির ভেতরের বাতাস যেন জমে গেল। রিয়া ভয়ে তার মাকে জড়িয়ে ধরল। সুমিত্রা কাঁপতে লাগল এবং আকাশ সাথে সাথে নন্দিনীর সামনে এসে দাঁড়িয়ে গেল। রাজীব ভেতরে আস্তে আস্তে বলল, নন্দিনীজি, আমার মনে হয়েছিল আপনি বুদ্ধিমান, কিন্তু আপনি তো মাঝরাতে গরিবদের বস্তিতে এসে পুরনো কবর খোঁড়া শুরু করে দিলেন। নন্দিনীর চোখে যেন আগুন জ্বলে উঠল। সে রাগে চিৎকার করে বলল, তুমি রাহুলকে মেরেছ। রাজীব হালকা হেসে বলল, কখনো কখনো বড় হবার জন্য রাস্তা থেকে কিছু মানুষকে সরিয়ে দিতে হয়। কথা শুনতেই নন্দিনীর রক্ত টকবক করে উঠল, কিন্তু তখনই রাজীব নিজের পকেট থেকে পিস্তল বের করল এবং ঠান্ডা গলায় বলল, কিন্তু এখন তোমরা অনেক বেশি জেনে ফেলেছ, তাই হয়তো আজকের রাতটাই তোমাদের সবার শেষ রাত হয়ে যাবে। কথা শুনতেই রিয়া ভয়ের চোটে চিৎকার করে উঠল এবং নন্দিনীর নিঃশ্বাস যেন আটকে গেল। কিন্তু ঠিক সেই মুহূর্তে আকাশ যা করল তা দেখে নন্দিনীও দাঙ্গ হয়ে গেল, কারণ পরের সেকেন্ডেই আকাশ নিজের জীবনের পরোয়া না করে সরাসরি রাজীবের ওপর ঝাঁপিয়ে পড়ল। আকাশ বিদ্যুতের গতিতে রাজীবের দিকে ধেয়ে গেল। ঝুপড়ির ভেতরে হঠাৎ হুড়োহুড়ি পড়ে গেল। রাজীবের হাত থেকে পিস্তলটি ছিটকে মাটির উপর পড়ে গেল এবং পরের মুহূর্তেই দুজনে একে অপরের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়ল। বাইরে ঝড় আরও তীব্র হয়ে উঠেছিল। বৃষ্টির ফোঁটা টিনের ছাদের ওপর হাতুড়ির মতো পড়ছিল। রিয়া ভয়ের চোটে চিৎকার করছিল এবং সুমিত্রা কাঁপতে কাঁপতে ভগবানের নাম নিচ্ছিল। নন্দিনী কয়েক সেকেন্ডের জন্য বুঝতেই পারল না যে কি হচ্ছে, কিন্তু পরের মুহূর্তেই রাজীবের লোকেরাও ঝুপড়ির ভেতরে ঢুকে পড়ল। তাদের মধ্যে একজন আকাশকে পেছন থেকে ধরে ফেলল এবং অন্যজন তার পেটে জোরসে একটা ঘুষি মারল। আকাশ যন্ত্রণায় কোকড়িয়ে উঠল, কিন্তু সে হার মানল না। সে পুরো শক্তি দিয়ে সেই লোকটাকে ধাক্কা দিল এবং আবারও রাজীবের দিকে এগিয়ে গেল। রাজীবের মুখ এখন রাগে লাল হয়ে গিয়েছিল। সে মাটি থেকে পিস্তলটি তুলে নিল এবং চিৎকার করে বলল, খুব বড় হিরো সাজছিস না রে তুই, আজ তোর সব সততা বের করে দিচ্ছি। এই বলে সে আকাশের দিকে বন্দুক তাক করল। এ দেখে নন্দিনীর বুক যেন কেঁপে উঠল, কিন্তু গুলি চলার আগেই নন্দিনী আকাশের সামনে এসে দাঁড়িয়ে গেল। রাজীব কয়েক পলকের জন্য থমকে গেল। তার চোখে বিস্ময় নেমে এল। নন্দিনীর আগে বলল, যদি গুলি চালাতেই হয় তবে প্রথমে আমাকে মারো। রাজীব ধীরে ধীরে হাসতে লাগল। সে বলল, নন্দিনীজি, আপনার মতো মহিলাদের শুধু রাজপ্রাসাদেই মানায়। এই গরিবদের বস্তি আর এই মারামারি আপনার কম্য নয়। কিন্তু নন্দিনীর প্রথমবার ভয় নয়, বরং আগুন দেখা যাচ্ছিল। সে বলল, তুমি আমার স্বামীকে মেরেছ, 10 বছর ধরে আমাকে ধোকায় রেখেছ, আর এখন এই গরিব মানুষগুলোকে ভয় দেখিয়ে সত্যিটা ঢামাচাপা দিতে চাইছ। কিন্তু এবার আর তা হবে না। রাজীব রাগে চিৎকার করে উঠল, সত্যি? সত্যির চেয়ে বেশি শক্তিশালী হলো টাকা, আর তা আমার কাছে প্রচুর আছে। এই বলে সে নিজের লোকেদের ইশারা করল। পরের মুহূর্তেই তারা ঝুপড়ির জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করে দিল। মাটির বাসনপত্র ভাঙতে লাগল, পুরনো সিন্দুকটি উল্টে দেওয়া হলো এবং রিয়া ভয়ের চোটে কাঁদতে কাঁদতে তার মাকে জড়িয়ে ধরল। আকাশ রাগে এক লোককে ধরে মাটিতে আছাড় মারল, কিন্তু তখনই অন্য এক লোক তার মাথায় লোহার রড দিয়ে আঘাত করল। আকাশ ডাল সামলাতে না পেরে নিচে পড়ে গেল। তার মাথা থেকে রক্ত ঝরতে লাগল। নন্দিনী চিৎকার করে উঠল, কিন্তু আকাশ যন্ত্রণার মধ্যেও ওঠার চেষ্টা করল, কারণ তার চোখের সামনে তার মা, তার বোন আর নন্দিনী বিপদে ছিল। বাইরে বিদ্যুৎ এত জোরে চমকাচ্ছিল যে পুরো বস্তি এলাকা আলোয় ভেসে যাচ্ছিল। সেই আলোতেই নন্দিনী দেখল যে রাজীবের এক লোক ঝুপড়ির কোনায় কেরোসিন তেল ঢালছে। নন্দিনীর বুক কেঁপে উঠল। সে চিৎকার করে বলল, না,
কিন্তু পরের মুহূর্তেই সেই লোকটা একটা জ্বলন্ত দেশলাই কাঠি ছুড়ে দিল। শুকনো কাঠ আর পুরনো কাপড়ে সঙ্গে সঙ্গে আগুন ধরে গেল। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ঝুপড়ির ভেতর ধোঁয়ায় ভরে গেল। রিয়া জোড়াজোড়ি কাঁদতে লাগল, সুমিত্রা কাশতে কাশতে খাটিয়ার ওপর পড়ে গেল, এবং বাইরে দাঁড়িয়ে থাকা লোকজন দূর থেকে এসব দেখে ভয় পেয়ে গেল। কিন্তু রাজীবের লোকেদের ভয়ে কেউ সামনে এগিয়ে আসার সাহস করছিল না। রাজীব দরজায় দাঁড়িয়ে হাসছিল। সে বলল, এখন এই আগুন প্রমাণও পুড়িয়ে দেবে, আর সত্যিটাও। নন্দিনীর চোখে রাগের সাথে ভয়ও নেমে এলো, কারণ আগুন দ্রুত ছড়িয়ে পড়ছিল। ধোঁয়ার কারণে শ্বাস নেওয়া কঠিন হয়ে উঠছিল। তখনই আকাশ টালমাটাল অবস্থায় উঠে দাঁড়ালো। তার মাথা থেকে অনবরত রক্ত ঝরছিল, কিন্তু সেই মুহূর্তে তার নিজের যন্ত্রণার কোনো পরোয়া ছিল না। সে সবার আগে রিয়াকে তুলে দরজার দিকে ধাক্কা দিল এবং চিৎকার করে বলল, পালা এখান থেকে। তারপর সে তার মায়ের দিকে দৌড়ে গেল। সুমিত্রা আধা অচেতন হয়ে পড়েছিল। আকাশ তাকে কাঁধে তুলে নিল, কিন্তু তখনই ছাদের একটা জ্বলন্ত অংশ নিচে ভেঙে পড়ল এবং তার হাত মারাত্মকভাবে পুড়ে গেল। সে যন্ত্রণায় কোকিয়ে উঠল, কিন্তু তবুও সে তার মাকে নিয়ে ছুটে পালালো। নন্দিনী ধোয়ার মধ্যে ফেসে গিয়েছিল, তার নিঃশ্বাস আটকে আসছিল, চোখের সামনে অন্ধকার নেমে আসছিল। ঠিক তখনই সে দেখল যে আকাশ আবারও সেই জ্বলন্ত ঝুপড়ির ভেতরে ফিরে আসছে। নন্দিনী চিৎকার করে উঠল, এসো না আকাশ! কিন্তু আকাশ থামল না। সে সরাসরি নন্দিনীর কাছে পৌঁছল। সে নিজের গামছাটা তার মুখে বেঁধে দিল এবং বলল, মালকিন, বাইরে চলুন। নন্দিনী দেখল যে তার হাত দুটো পুড়ে গিয়েছে, মুখ রক্ত আর ছাইয়ে ভরে গিয়েছে, কিন্তু তবুও তার চোখে শুধু অন্যকে বাঁচানোর আকুলতা ছিল। পরের মুহূর্তেই ঝুপড়ির আরও একটা অংশ জ্বলতে জ্বলতে নিচে পড়ে গেল। আকাশ নন্দিনীকে নিজের 2 হাত দিয়ে ঢেকে নিল, যাতে আগুন তাকে স্পর্শ করতে না পারে। দুজনে কোনো মতে বাইরে বেরিয়ে এলো, এবং যেমনই বাইরে পৌঁছল, পুরো ঝুপড়িটা আগুনের লেলিহান শিখায় গ্রাস হয়ে গেল। চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষের চোখ চড়কগাছ হয়ে গেল। তারা প্রথমবার দেখল যে একজন গরিব মজুর নিজের জীবন বাজি রেখে তার মালকিনকে বাঁচাচ্ছে। নন্দিনী হাঁটুর ওপর ভর দিয়ে বসে পড়ল। তার চোখ থেকে জল থামাচ্ছিল না। সে কাঁপতে কাঁপতে আকাশের মুখটা ধরে বলল, তুমি পাগল নাকি নিজের জীবনটাই দিয়ে দিতে? আকাশ হালকা হেসে বলল, মানবিকতা কখনো হিসাব কষে কাজ করে না মালকিন। হিংস্র আগুনের শিখা তখন চন্দ্রপুরের বস্তির আকাশকে লাল করে তুলেছে। একটু আগেই ঘটে যাওয়া এক অভাবনীয় আত্মত্যাগ যেন সমাজের উঁচু আর নিচু তলার সমস্ত ভেদাভেদকে সেই আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছে। মৃত্যুর ভয়াল গ্রাস থেকে ফিরে আসা নন্দিনীর চোখে তখন জলের ধারা, আর তার সামনে ক্ষতবিক্ষত শরীরে দাঁড়িয়ে থাকা আকাশ প্রমাণ করে দিয়েছে যে আসল মহত্ব টাকার অঙ্কে নয়, বুকের পাঁজরে থাকে। ঠিক সেই আবেগময় মুহূর্তেই দূর থেকে পুলিশের গাড়ির সাইরেনের তীক্ষ্ণ আওয়াজ রাতের নিস্তব্ধতা চিড়ে দিল। রাজীবের মুখের ভাব হঠাৎ বদলে গেল। সে রাগে আকাশের দিকে তাকালো এবং চিৎকার করে বলল, এসব এখনও শেষ হয়নি। তোমরা আমার জীবন ধ্বংস করার চেষ্টা করেছ, এবার আমি তোমাদের সবার জীবন নরক বানিয়ে দেব। এইটুকু বলে সে নিজের লোকেদের নিয়ে গাড়িতে উঠে সেখান থেকে পালিয়ে গেল। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই পুলিশের গাড়িগুলো বস্তিতে এসে পৌঁছালো। ইন্সপেক্টর অতনু চ্যাটার্জি দ্রুত গাড়ি থেকে নামলেন এবং সামনের দৃশ্য দেখে থমকে গেলেন। জ্বলন্ত ঝুপড়ি, ক্রন্দনরত রিয়া, অচেতন সুমিত্রা আর রক্তে লথপথ আকাশ। নন্দিনী কাঁপানো গলায় বলল, ইন্সপেক্টর, রাজীব তালুকদার এসব করেছে, ও রাহুলকেও খুন করেছিল। ইন্সপেক্টরের চোখ বড় বড় হয়ে গেল। তিনি সঙ্গে সঙ্গে তার লোকেদের রাজীবের পিছু নেওয়ার নির্দেশ দিলেন। অন্যদিকে আকাশ তখনও দাঁড়িয়ে থাকার চেষ্টা করছিল, কিন্তু তার শরীর আর সঙ্গ দিচ্ছিল না। পরের মুহূর্তেই সে টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেল। নন্দিনী ঘাবড়ে গিয়ে তার পাশে বসে পড়ল। সে তার মাথাটি নিজের কোলে তুলে নিল। আকাশের নিঃশ্বাস খুব দ্রুত পড়ছিল, তার ঠোঁট কাঁপছিল। নন্দিনী কাঁদতে কাঁদতে বলল, আকাশ, চোখ খোলো, তোমার কিচ্ছু হবে না। কিন্তু আকাশ যন্ত্রণার মধ্যেও হাসল এবং মৃদু গলায় বলল, মালকিন, আজ প্রথমবার মনে হচ্ছে যে আমি ভয়ের বদলে সঠিক পথটা বেছে নিয়েছি। নন্দিনীর চোখ থেকে অনবরত জল ঝরছিল। সে প্রথমবার কোনো গরিব মজুরকে এত কাছ থেকে অনুভব করেছিল, যে লোকটা নিজে ক্ষুধার্ত থাকত কিন্তু অন্যকে বাঁচানোর জন্য নিজের জীবন পর্যন্ত বাজি রাখতে পারত। তখনই অ্যাম্বুলেন্স এসে পৌঁছালো এবং পুলিশ কর্মীরা আকাশকে স্ট্রেচারে তুলল। নন্দিনীও তার সাথে অ্যাম্বুলেন্সে উঠে বসল। বাইরে তখনও একটানা বৃষ্টি হয়েই চলছিল, কিন্তু সেই রাতে শুধু আবহাওয়া একা কাজ ছিল না, মানবিকতাও কাজ ছিল। কারণ একজন গরিব মজুর সেই রাতে প্রমাণ করে দিয়েছিল যে আসল আমিরই টাকায় নয়, বরং হৃদয়ে থাকে। কিন্তু গল্পটি এখানেই শেষ হয়নি, কারণ হাসপাতালে পৌঁছতেই ডাক্তার নন্দিনীকে যে কথাটি বললেন তা শুনে তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। ডাক্তার গম্ভীর গলায় বললেন, যদি আগামী কয়েক ঘন্টার মধ্যে আকাশের জ্ঞান না ফেরে তবে হয়তো আমরা ওকে বাঁচাতে পারবো না। হাসপাতালের বাইরে তখনও মুষলধারে বৃষ্টি হয়েই চলছিল। রাত তখন প্রায় 3টে বেজে গিয়েছিল এবং চন্দ্রপুর সিটি হসপিটালের এমার্জেন্সির বাইরে এক অদ্ভুত অস্থিরতা ছড়িয়ে পড়েছিল। সাদা দেওয়ালের সেই বড় হাসপাতালের করিডোরে নন্দিনী পাথরের মতো দাঁড়িয়েছিল। তার জামাকাপড় তখনও বৃষ্টি আর ধোঁয়ায় ভিজেছিল, মুখে ছাই লেগেছিল
এবং চোখ দুটো অনবরত অপারেশন থিয়েটারের দরজার দিকে আটকে ছিল। ভেতরে ডাক্তাররা আকাশের প্রাণ বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছিলেন। তার মাথায় গভীর চোট লেগেছিল, শরীর বিভিন্ন জায়গায় পুড়ে গিয়েছিল এবং প্রচুর রক্তক্ষরণের কারণে তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হয়ে পড়েছিল। নন্দিনীর চোখের সামনে বারবার সেই দৃশ্যটাই ভেসে উঠছিল, যখন জ্বলন্ত ঝুপুরির ভেতরে আকাশ নিজের জীবনের পরোয়া না করে তাকে বাঁচাতে ফিরে এসেছিল। সে জীবনে অনেক ধনী আর ক্ষমতাশালী মানুষ দেখেছিল, কিন্তু সেই রাতে প্রথমবার সে কোনো মানুষের এত বড় মন থাকতে দেখল। তখনই পাশে বসে থাকা রিয়া কাঁদতে কাঁদতে বলল, মালকিন, দাদার কিছু হয়ে যাবে না তো? ও কি বাঁচবে না? এ কথা শুনতেই নন্দিনীর চোখ জলে ভরে এলো। সে রিয়াকে নিজের বুকের সাথে জড়িয়ে নিল এবং কাঁপানো গলায় বলল, না রিয়া, তোমার দাদার কিচ্ছু হবে না। এখন থেকে আমি ওকে আর কিচ্ছু হতে দেব না। কিন্তু মনে মনে নন্দিনী নিজেও খুব ভয় পেয়ে গিয়েছিল। সে প্রথমবার অনুভব করছিল যে যদি আকাশের কিছু হয়ে যায় তবে হয়তো সে সারা জীবনেও নিজেকে ক্ষমা করতে পারবে না। তখনই অপারেশন থিয়েটারের দরজা খুলল এবং ডাক্তার বাইরে এলেন। নন্দিনী তখনই তার কাছে ছুটে গেল এবং ঘাবড়ে গিয়ে বলল, ডাক্তার, আকাশ কেমন আছে? ডাক্তার গম্ভীর গলায় বললেন, আমরা আপাতত ওর প্রাণ বাঁচাতে পেরেছি, কিন্তু আগামী ২৪ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। যদি ওর জ্ঞান না ফেরে তবে বিপদ বাড়তে পারে। এ কথা শুনতেই নন্দিনীর যেন শ্বাস ফিরে এলো, কিন্তু মনের ভয়টা তবুও পুরোপুরি কাটল না। সে সঙ্গে সঙ্গে বলল, ডাক্তার, যা যা চিকিৎসা প্রয়োজন সব করুন, টাকার চিন্তা করবেন না। ডাক্তার হালকা মাথা নাড়লেন এবং আবার ভেতরে চলে গেলেন। ঠিক সেই সময়ই ইন্সপেক্টর অতনু চ্যাটার্জি হাসপাতালে পৌঁছালেন। তার সাথে দুজন পুলিশকর্মীও ছিলেন। ইন্সপেক্টর নন্দিনীর দিকে তাকালেন এবং বললেন, আমরা রাজীব তালুকদারের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে দিয়েছি, কিন্তু সে নিজের ফার্ম হাউস থেকে পালিয়ে গিয়েছে। এ কথা শুনতেই নন্দিনীর চোখে তীব্র ক্ষোভ নেমে এলো। সে বলল, ও কোথাও পালাতে পারবে না ইন্সপেক্টর। ১০ বছর ধরে সে সবাইকে ধোঁকা দিয়েছে, কিন্তু আর নয়। ইন্সপেক্টর গম্ভীর গলায় বললেন, ম্যাডাম, এখন বিষয়টা শুধু আপনার স্বামীর মৃত্যুর মধ্যে সীমাবদ্ধ নেই, এখনও খুনের চেষ্টাও করেছে, কিন্তু আমাদের শক্ত প্রমাণের প্রয়োজন হবে। নন্দিনী সঙ্গে সঙ্গে বলল, প্রমাণ আমি দেব, আকাশ সাক্ষ্য দেবে, আর এবার আমি ওই নরপশুকে কোনো মতেই পার পেতে দেব না। সকাল হতে হতে পুরো চন্দ্রপুরে খবর ছড়িয়ে পড়ল যে শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী রাজীব তালুকদারের ওপর নিজের পার্টনার রাহুল বর্মনকে হত্যার অভিযোগ উঠেছে, এবং সে রাতে নন্দিনী ও এক মজুরের ওপর হামলাও করিয়েছে। নিউজ চ্যানেলগুলোর গাড়ি হাসপাতাল আর সেই পুড়ে যাওয়া বস্তির বাইরে এসে জড়ো হলো। চারদিকে শুধু এই ঘটনা নিয়েই চর্চা চলছিল। মানুষজন বেশ অবাক হয়েছিল, কারণ রাজীবকে সবসময় একজন সম্মানিত ব্যবসায়ী বলে মনে করা হতো। অন্যদিকে হাসপাতালের কেবিনে আকাশ তখনও অচেতন অবস্থায় পড়েছিল। তার মাথায় পট্টি বাঁধা ছিল, হাত দুটো পুড়ে গিয়েছিল এবং মেশিনের বিপ বিপ আওয়াজ পুরো ঘরে প্রতিধ্বনিত হচ্ছিল। নন্দিনী সারা রাত তার পাশে বসে থাকল। সে একটি পলকের জন্যও তার হাত ছাড়েনি। তার বারবার মনে পড়ছিল যে কিভাবে এই লোকটা নিজের দারিদ্র্য সত্ত্বেও প্রতিবার অন্যের পাশে এসে দাঁড়িয়েছে। তখনই ধীরে ধীরে আকাশের আঙুলগুলো নড়ে উঠল। নন্দিনী সঙ্গে সঙ্গে চমকে উঠল। সে ঝুঁকে পড়ে বলল, আকাশ, আকাশ, চোখ খোল। কয়েক সেকেন্ড পর আকাশ ধীরে ধীরে চোখ খুলল। তার দৃষ্টি ঝাপসা ছিল, কিন্তু সামনে নন্দিনীকে দেখে সে হালকা একটু হাসল। নন্দিনীর চোখ থেকে সঙ্গে সঙ্গে জল উপচে পড়ল। সে তার হাতটি শক্ত করে ধরে বলল, তুমি আমাদের খুব ভয় পাইয়ে দিয়েছিলে। আকাশ দুর্বল গলায় বলল, মালকিন, আপনি ঠিক আছেন তো? এ কথা শুনতেই নন্দিনী কেঁদে ফেলল। সে বলল, পাগল লোক একটা, নিজে মৃত্যুর মুখ থেকে লড়াই করে ফিরেছে, আর চিন্তা করছে আমার। ঠিক তখনই ডাক্তার আর ইন্সপেক্টর ভেতরে এলেন। ইন্সপেক্টর আস্তে করে বললেন, আকাশ, এবার সময় এসে গিয়েছে যে তুমি আদালতে পুরো সত্যিটা বলো। আকাশ কয়েক পলক চুপ করে থাকল। তারপর সে দুর্বল কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, এবার আর আমি ভয় পাব না সাহেব, যাই হয়ে যাক না কেন। পরের কয়েকদিনের মধ্যে মামলাটি আদালতে পৌঁছে গেল। পুরো শহরের নজর ছিল সেই কেসের ওপর। আদালতের বাইরেই মিডিয়ার ভিড় লেগে থাকত। মানুষ শুধু একটি ঝলক দেখার জন্য দাঁড়িয়ে থাকত। আদালতের ভেতরে যখন প্রথম শুনানি শুরু হলো তখন নন্দিনী সাদা শাড়ি পরে শান্ত মুখে বসেছিল। অন্যদিকে রাজীব তালুকদার পুলিশের ঘেরাটোপে দাঁড়িয়েছিল, কিন্তু তার মুখে তখনও অহংকার স্পষ্ট দেখা যাচ্ছিল, যেন তার পুরো ভরসা ছিল যে টাকাই তাকে বাঁচিয়ে নেবে। আদালতে সরকারি আইনজীবী রাজীবের বিরুদ্ধে রাহুল বর্মনের খুন, প্রমাণ লোপাট এবং সম্প্রতি আকাশ ও নন্দিনীর ওপর হামলার অভিযোগ আনলেন। তারপর আকাশকে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হল। পুরো এজলাস নিস্তব্ধ হয়ে গেল। আকাশ ধীরে ধীরে সাক্ষীর কাঠগড়ায় গিয়ে পৌঁছল। তার মাথায় তখনও পট্টি বাঁধা ছিল, কিন্তু চোখে এখন আর কোনো ভয় ছিল না। সে আদালতে সেই রাতের পুরো কাহিনী শোনাল, এবং কিভাবে রাজীব রাহুলকে ধাক্কা দিয়েছিল, কিভাবে ট্রাকটি এসে ধাক্কা মেরেছিল এবং কিভাবে সে আকাশকে হুমকি দিয়েছিল, সব খুলে বলল। পুরো এজলাসের মানুষ স্তব্ধ হয়ে গেল। কিন্তু তখনই রাজীবের আইনজীবী উঠে দাঁড়ালেন এবং বললেন, এসবই মিথ্যে কথা। একজন গরিব মজুরের কথায় কেউ ভরসা করতে পারে না। সে টাকা খেয়েই সব গল্প বানিয়েছে। এ কথা শুনতেই আকাশের চোখে কষ্ট ফুটে উঠল।
কিন্তু ঠিক পরের মুহূর্তেই আদালতের পেছন থেকে এক প্রবীণ কণ্ঠস্বর ভেসে এলো। ও মিথ্যে বলছে না, সব সত্যি বলছে। সবার নজর পেছনে চলে গেল। সেখানে একজন বয়োবৃদ্ধ লোক দাঁড়িয়েছিলেন, সাদা দাড়ি, জীর্ণ শরীর আর হাতে একটি কাঠের লাঠি। তার নাম ছিল হরিদাস। আদালতে শোরগোল পড়ে গেল। হরিদাস ধীরে ধীরে সামনে এগিয়ে এলেন এবং বললেন, 10 বছর আগে আমি সেই রাস্তার ধারেই চায়ের দোকান চালাতাম যেখানে দুর্ঘটনাটি ঘটেছিল। আমি নিজের চোখে দেখেছিলাম যে রাজীব রাহুল সাহেবকে ধাক্কা মেরেছিল, কিন্তু ভয়ের কারণে আমি এতগুলো বছর চুপ করেছিলাম। এ কথা শুনতেই আদালতে কানাঘুষো শুরু হয়ে গেল। রাজীবের মুখ প্রথমবার ভয়ের চোটে ফ্যাকাশে হতে দেখা গেল। হরিদাস কাঁপানো গলায় বললেন, দুর্ঘটনার পর রাজীব আমার কাছেও এসেছিল। সে আমাকে হুমকি দিয়েছিল যে আমি যদি কাউকে কিছু বলি তবে সে আমাকে মেরে ফেলবে। কিন্তু আমি আর চুপ করে থাকতে পারব না। এ কথা শুনতেই আদালতে উপস্থিত লোকজনের চোখ চড়ক গাছ হয়ে গেল। সরকারি আইনজীবী সঙ্গে সঙ্গে বললেন, মাননীয় বিচারক মহোদয়, এবার এটা পরিষ্কার হয়ে গিয়েছে যে রাহুল বর্মনের মৃত্যু স্রেফ মূল ঘটনা ছিল না, বরং এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। রাজীবের মুখ রাগে লাল হয়ে গিয়েছিল। সে হঠাৎ চিৎকার করে বলে উঠল, হ্যাঁ, আমিই করেছি সব, কারণ ওই ব্যবসার ওপর আমার পুরো অধিকার চাইছিল। আমি গরিবের ঘরে জন্মেছিলাম আর সারা জীবন দারিদ্র্যকে ঘৃণা করে এসেছি। রাহুল সব সময় আমার চেয়ে এগিয়ে থাকত, তাই আমি ওকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছিলাম। এ কথা শুনতে আদালতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। নন্দিনীর চোখ থেকে জল পড়তে লাগল, কিন্তু এবার সেই চোখের জলে কষ্টের সাথে একটা স্বস্তিও ছিল, কারণ 10 বছর পর অবশেষে সত্যিটা সবার সামনে এসে গিয়েছিল। বিচারক রাগে হাতুড়ি ঠুকলেন এবং বললেন, আদালত রাজীব তালুকদারকে রাহুল বর্মনের হত্যা, প্রমাণ লোপাট এবং সাম্প্রতিক অপরাধের মামলায় দোষী সাব্যস্ত করছে। তাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনানো হচ্ছে। এ কথা শুনতে আদালতে নিস্তব্ধতা নেমে এলো। রাজীব চিৎকার করতে থাকল, কিন্তু পুলিশ তাকে ধরে বাইরে নিয়ে গেল। নন্দিনীর চোখ দুটো বন্ধ হয়ে গেল। সে ওপরের আকাশের দিকে তাকাল, যেন নিজের স্বামীকে বলছিল যে শেষ পর্যন্ত তিনি বিচার পেলেন। ঠিক সেই সময়েই রিয়া কাঁদতে কাঁদতে নন্দিনীকে জড়িয়ে ধরল এবং বলল, মালকিন, আজ যদি আপনি না থাকতেন তবে আমরা কখনো বিচার পেতাম না। নন্দিনী তাকে নিজের বুকের সাথে জড়িয়ে নিল এবং আলতো করে বলল, না রিয়া, যদি আকাশ সত্যি কথা বলার সাহস না করত তবে এসব কখনো সম্ভবই হতো না। আদালতের বাইরে হাজার হাজার মানুষ দাঁড়িয়েছিল এবং প্রথমবার চন্দ্রপুরবাসী দেখল যে একজন কোটিপতি মহিলা একজন গরিব মজুরের সাথে তার পরিবারের হাত ধরে বাইরে বেরিয়ে আসছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে নন্দিনী সবার সামনে যে ঘোষণাটি করল তা শুনে সেখানে উপস্থিত প্রতিটি মানুষের চোখ ভিজে গেল। সে বলল, আজ থেকে আকাশ আমার মজুর নয়, বরং আমার পরিবার, আর তার মা আমার মা, তার বোন আমার বোন। কারণ যে নিজের জীবন দিয়ে কারো সম্মান আর জীবন বাঁচিয়েছে সে কখনো গরিব হতে পারে না। আসল ধনী তো সেই যার হৃদয়ে মানবিকতা থাকে। আদালতের সেই রায়ের পর চন্দ্রপুর শহরের হাওয়া যেন বদলে গিয়েছিল। যে গলিগুলোতে কখনো শুধু টাকা আর ক্ষমতার কথা হতো, সেখানে এখন মানবিকতা আর সততার চর্চা হতে শুরু করেছিল। মানুষজন অবাক হয়ে গিয়েছিল যে কোটি কোটি টাকার মালকিন নন্দিনী সেন বর্মন একজন গরিব মজুরার তার পরিবারকে শুধু বিচারই এনে দেয়নি, বরং তাদের নিজের পরিবার হিসেবেও মেনে নিয়েছে। অন্যদিকে রাজীব তালুকদার গড়াদের পেছনে পৌঁছে গিয়েছিল এবং তার সমস্ত ব্যবসার ওপর আইনি পদক্ষেপ নেওয়া শুরু হয়ে গিয়েছিল। কিন্তু এই সবার মধ্যে সবচেয়ে বড় পরিবর্তনটা নন্দিনীর ভেতরে এসেছিল। 10 বছর ধরে যে নারী একাকিত্ব আর কষ্টের মধ্যে বেঁচেছিলেন, এবার প্রথমবার তিনি জীবনে আপনজনের অনুভূতির স্বাদ পেতে লাগলেন। আদালত থেকে ফেরার পর সেই সন্ধ্যায় নন্দিনী সরাসরি হাসপাতালে পৌঁছালেন, যেখানে আকাশ তখনও চিকিৎসা নিচ্ছিল। তার হাতের পোড়া দাগগুলো এখনও পুরোপুরি সেরে ওঠেনি, কিন্তু মুখে এক অদ্ভুত শান্তি ছিল, যেন 10 বছরের বোঝা নেমে যাওয়ার পর তার আত্মা স্বস্তি পেয়েছিল। নন্দিনী ধীরে ধীরে তার কাছে গেলেন এবং চেয়ারে বসলেন। কিছু মুহূর্ত দুজনেই চুপ করে রইলেন। তারপর নন্দিনী মৃদু গলায় বললেন, আকাশ, যদি সেই রাতে তুমি না থাকতে তবে হয়তো আমিও বেঁচে থাকতাম না, আর না রাহুল কখনো বিচার পেত। আকাশ সাথে সাথে বলল, মালকিন, আমি তো শুধু মানবতাই পালন করেছিলাম। এ কথা শুনতেই নন্দিনীর চোখে জল ভরে এলো। তিনি বললেন, এটাই তো তোমার আর বাকি লোকেদের মধ্যে পার্থক্য। তুমি গরিব হয়েও মনের দিক থেকে সবচেয়ে ধনী। আকাশ কিছু বলতে পারল না, সে শুধু চোখ নামিয়ে নিল। তখনই রিয়া ঘরে এলো। তার হাতে বাড়িতে তৈরি হালুয়া ছিল। সে হেসে বলল, দাদা, মা তোমার জন্য পাঠিয়েছে। ডাক্তারবাবু বলেছেন তোমাকে এখন পুষ্টিকর জিনিসপত্র খেতে হবে। আকাশ মৃদু হাসল, কিন্তু নন্দিনীর নজর সেই হালুয়ার ওপর আটকে গেল। তার হঠাৎ মনে পড়ে গেল যে কয়েকদিন আগেও এই পরিবারটি দুমুঠো ভাতের জন্য ছটফট করছিল।
আর আজ এত কষ্টের পরেও তাদের মনে ভালোবাসা আর আপনত্ব বেঁচে ছিল। সেই রাতেই নন্দিনী একটি সিদ্ধান্ত নিলেন, এমন এক সিদ্ধান্ত যা পুরো চন্দ্রপুরের চেহারা বদলে দিল। একদিন সকালে যখন সূর্যের প্রথম আলো শহরের ওপর পড়ল, তখন সূর্য ভবনের বাইরে অনেক গাড়ি দাঁড়িয়েছিল। বড় বড় ইঞ্জিনিয়ার, কর্মকর্তা এবং শহরের নামিদামি ব্যক্তিরা ভেতরে উপস্থিত ছিলেন। নন্দিনী সিঁড়ি দিয়ে নিচে নেমে সরাসরি মিটিং হলে পৌঁছালেন। তিনি সবার দিকে তাকিয়ে বললেন, আজ থেকে আমাদের প্রথম কাজ হবে নদীর ধারের ওই বস্তি এলাকার রূপ বদল করা। ওখানে পাকা বাড়ি তৈরি হবে, হাসপাতাল তৈরি হবে, স্কুল তৈরি হবে এবং কোনো শিশুই আর না খেয়ে ঘুমোবে না। ঘরে বসে থাকা মানুষজন একে অপরের মুখ চাওয়াচাবি করতে লাগল, কারণ কেউ আশা করেনি যে নন্দিনী এত বড় সিদ্ধান্ত নেবেন। কিন্তু নন্দিনীর মুখমণ্ডল একেবারে শান্ত ছিল। তিনি বললেন, আমি অনেক ধনসম্পদ দেখেছি, কিন্তু সেই সম্পদ দিয়ে যদি কোনো গরিবের কষ্ট দূর না করা যায়, তবে সেই সম্পদ অর্থহীন। কিছুদিনের মধ্যেই নদীর ধারের বস্তিতে কাজ শুরু হয়ে গেল। যেখানে আগে কাদা আর ভাঙা ঝুপড়ি ছিল, সেখানে এখন মেশিন চলতে লাগল। মজুররা কাজ করতে লাগল এবং বড় বড় ট্রাক জিনিসপত্র নিয়ে পৌঁছাতে লাগল। বস্তির মানুষজন অবাক হয়ে গিয়েছিল, কারণ তারা জীবনে প্রথমবার কোনো ধনী মানুষকে তাদের জন্য এত কিছু করতে দেখল। ওদিকে সুমিত্রা এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন। ভালো ডাক্তারদের দিয়ে তার চিকিৎসা করানো হচ্ছিল। তিনি প্রায়ই বসে বসে নন্দিনীকে দেখতেন আর তার চোখ জলে ভরে আসত। একদিন তিনি নন্দিনীর হাত ধরে বললেন, মা, ভগবান তোকে অনেক বড় একটা মন দিয়েছেন, তুই আমাদের মতো গরিবদের সম্মান দিলি। নন্দিনীর চোখ ভিজে এলো। তিনি ঝুঁকে সুমিত্রার পা ছুঁয়ে প্রণাম করলেন এবং বললেন, মা, আমি অনেক বছর পর মায়ের ভালোবাসা পেয়েছি, আপনি আমাকে নিজের মেয়েই মনে করবেন। এই কথা শুনতেই সুমিত্রা কেঁদে ফেললেন। ধীরে ধীরে সময় কাটতে লাগল। আকাশ এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছিল, কিন্তু তার হাতের পোড়া দাগগুলো চিরদিনের জন্য রয়ে গেল। মানুষ যখনই সেই দাগগুলো দেখত, তখনই বলতো, এই সেই হাত যা নিজের জীবন বাজি রেখে মানবতা বাঁচিয়েছিল। নন্দিনী আকাশকে নিজের কোম্পানিতে বড় পদ দিতে চাইলেন, কিন্তু আকাশ হাত জোর করে বলল, মালকিন, আমি মজুর ছিলাম আর মজুর হিসাবেই ভালো আছি। তখন নন্দিনী হেসে বললেন, ঠিক আছে, কিন্তু এখন থেকে তুমি শুধু একজন মজুর নও, বরং এই পরিবারের একজন সদস্য। সেই সময়েই রিয়ার পড়াশোনাও নতুন করে আবার শুরু হয়ে গেল। নন্দিনী শহরের সবচেয়ে ভালো কলেজে তার ভর্তি করিয়ে দিলেন। শুরুতে রিয়ার খুব ভয় লাগত, কারণ ওখানে সব ধনী পরিবারের ছেলেমেয়েরা পড়ত। কিন্তু নন্দিনী সবসময় তার সাহস বাড়াতেন। তিনি বলতেন, মানুষের পরিচয় তার পোশাক বা টাকা দিয়ে হয় না, বরং তার ইচ্ছে আর সংকল্প দিয়ে হয়। এই কথাটি ধীরে ধীরে রিয়ার জীবন বদলে দিতে লাগল। একদিন কলেজ থেকে ফেরার পথে রিয়া নন্দিনীকে বলল, মালকিন, আমি বড় হয়ে ডাক্তার হতে চাই, যাতে গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা করতে পারি। এ কথা শুনতেই নন্দিনী হাসলেন এবং বললেন, তোমার স্বপ্ন এখন আমারও স্বপ্ন, মা। সময়ের সাথে সাথে পুরো এলাকাটি বদলে যেতে লাগল। যেখানে একসময় ভাঙা ঝুপড়ি ছিল, সেখানে এখন ছোট ছোট সুন্দর বাড়ি তৈরি হয়ে গিয়েছিল। হাসপাতাল তৈরি হয়ে গিয়েছিল এবং স্কুলে বাচ্চাদের আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগল। উদ্বোধনের দিন পুরো চন্দ্রপুর সেখানে উপস্থিত ছিল। নন্দিনী মঞ্চে দাঁড়িয়েছিলেন এবং তার সাথে আকাশ, সুমিত্রা ও রিয়া উপস্থিত ছিল। মানুষের চোখে পরিষ্কার সম্মান দেখা যাচ্ছিল। নন্দিনী মাইক হাতে নিয়ে বললেন, কয়েক মাস আগে আমি এই বস্তিতে প্রথমবার এসেছিলাম। তখন এখানে শুধু দারিদ্র্য আর কষ্ট দেখা যেত, কিন্তু আজ এখানে আশা দেখা যাচ্ছে। এই সব কিছু কোনো মানুষের টাকার শক্তিতে হয়নি, বরং মানবতার শক্তিতে হয়েছে। উপস্থিত মানুষজন জোরে জোরে হাততালি দিয়ে উঠল। তখনই নন্দিনী আকাশের হাত ধরে তাকে সামনে এগিয়ে এনে দাঁড় করালেন এবং বললেন, যদি সেই রাতে আকাশ নিজের জীবনের পরোয়া না করত, তবে হয়তো আজ আমি এখানে দাঁড়িয়ে থাকতাম না। এই মানুষটি আমাকে শিখিয়েছে যে আসল ধনী মনের দিক থেকে হতে হয়। এই কথা শুনতেই সমবেত জনতার চোখ ভিজে এলো। আকাশ নিজেও কেঁদে ফেলল, কারণ সে জীবনে কখনো ভাবেনি যে একদিন পুরো শহর তাকে এভাবে সম্মান জানাবে। তারপর ধীরে ধীরে বছরের পর বছর কেটে গেল। চন্দ্রপুর পুরোপুরি বদলে গিয়েছিল। হাসপাতালে প্রতিদিন গরিবদের বিনামূল্যে চিকিৎসা হতো, স্কুলে বাচ্চারা পড়ত এবং নদীর ধারের এলাকাটি এখন শহরের সবচেয়ে পরিষ্কার ও সুন্দর এলাকায় পরিণত হয়ে গিয়েছিল। একদিন সেই হাসপাতালের বাইরে একটি বড় গাড়ি এসে থামল। গাড়ি থেকে সাদা কোট পরা এক সুন্দরী যুবতী নেমে এলো। তার চোখে আত্মবিশ্বাস এবং মুখে হাসি ছিল। সে ছিল রিয়া। আজ সে ডাক্তার হয়ে গিয়েছিল।
হাসপাতালের বাইরে দাঁড়িয়ে থাকা নন্দিনীকে দেখেই সে আবেগপ্রবণ হয়ে পড়ল। রিয়া ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরল এবং বলল, মা, আজ আমার স্বপ্ন পূরণ হল। এ কথা শুনতেই নন্দিনীর চোখ থেকে জল গড়িয়ে পড়ল। তিনি তাকে বুকের সাথে জড়িয়ে নিলেন। কাছেই দাঁড়িয়ে আকাশ এই সব কিছু দেখছিল। তার চোখে গর্ব আর আনন্দ পরিষ্কার ফুটে উঠছিল। তার মনে পড়ছিল সেই দিনগুলোর কথা, যখন তার ছোট্ট বোনটি একটা ছেঁড়া বই নিয়ে অন্ধকার ঝুপড়ির মধ্যে বসে থাকত, আর আজ সেই মেয়েটি ডাক্তার হয়ে গরিবদের জীবন বাঁচাতে যাচ্ছে। সেই সন্ধ্যায় হাসপাতালের সামনে একটি ছোট ফলক লাগানো হলো, যার ওপর লেখা ছিল, এই জায়গার ভিত্তিস্তর মানবতা স্থাপন করেছে। মানুষ যখনই সেই ফলকটি পড়ত তাদের চোখ ভিজে আসত, কারণ তাদের মনে পড়ে যেত যে একসময় এই জায়গাতেই একটি ভাঙা ঝুপড়ি ছিল, যেখানে এক গরিব মজুর নিজের জীবন বাজি রেখে মানবতা বাঁচিয়েছিল। রাতে সূর্যভবনের ছাদে দাঁড়িয়ে নন্দিনী ওপরের আকাশের দিকে তাকিয়েছিলেন। মৃদু হাওয়া বইছিল এবং তার মুখে বহু বছর পর এক পরম শান্তি দেখা যাচ্ছিল। তিনি আলতো করে চোখ বন্ধ করলেন এবং মনে মনে বললেন, রাহুল, তুমি বিচার পেয়েছ, আর আমি পেয়েছি বেঁচে থাকার একটা অবলম্বন। তখনই পেছন থেকে আকাশের আওয়াজ এলো, মালকিন, নিচে সবাই আপনার জন্য অপেক্ষা করছে। নন্দিনী ঘুরলেন এবং আলতো হাসলেন। তারপর বললেন, আকাশ, এখন থেকে আর মালকিন বলে ডেকো না। এ কথা শুনে আকাশ চমকে গেল। নন্দিনীর চোখ ভেজা ছিল, কিন্তু তাতে এক গভীর আপনত্ব ছিল। তিনি বললেন, এখন থেকে আমরা শুধুই একটি পরিবার। আকাশের চোখ জলে ভরে এলো। সে মাথা নিচু করে নিল, কারণ একজন গরিব মজুরের কাছে এর চেয়ে বড় সম্পদ পৃথিবীর আর কোথাও ছিল না। সেই রাতে চন্দ্রপুরের আকাশে চাঁদ খুব উজ্জ্বলভাবে জ্বলছিল, এবং হয়তো প্রথমবার এমন মনে হচ্ছিল যে কোথাও না কোথাও মানবতাও হাসছে। কারণ সেই রাতে পৃথিবী দেখে নিয়েছিল যে আসল ধনী ব্যাংক ব্যালেন্সে নয়, মানুষের মনের গভীরে থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের নতুন গল্প। আপনাদের এই গল্পটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। গল্পটি যদি আপনাদের বিন্দুমাত্র পছন্দ হয়ে থাকে তবে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ম্যাডাম নন্দিনী সম্পর্কে আপনাদের মতামত কি কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং মজুর আকাশের সততা, তার সাফল্য ও তার পবিত্রতার জন্য দুটি লাইন অবশ্যই লিখবেন। আবার দেখা হবে নতুন কোনো গল্পের সাথে। ততক্ষণের জন্য ধন্যবাদ।